নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার এই ভ্লগে আপনাদের সকলকে আমি নিয়ে যাব বাংলাদেশের কয়েকটি বিশেষ জায়গায়। তার মধ্যে প্রথমেই হচ্ছে জামদানি পল্লী, তারপর বাংলাদেশের ঐতিহ্যবাহী ওল্ডেস্ট সিটি পানাম সিটিতে, এবং তারপরে নিয়ে যাব আপনাদের সকলকে ইলিশ খাওয়াতে মাওয়া ঘাটে। তাই আজকের গোটা ভ্লগটাই কিন্তু আপনাদের সকলকে খুব মন দিয়ে থাকতে হবে। নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত জামদানি পল্লী, বিখ্যাত পানাম নগরী এবং অবশ্যই আমাদের মাওয়া ঘাট আজকে আপনাদের সাথে আমি ঘুরে দেখব। গুড মর্নিং এভরিবডি, ভেরি গুড মর্নিং। আজকে এখন বাজে হচ্ছে সকাল প্রায় 10:30, আর এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে একটু সাইট সিইংয়ে। ইচ্ছে আছে নারায়ণগঞ্জ যাওয়ার, অনেকটা দেরি হয়ে যাবে, যা হয় সবাই মিলে থাকলে। তো চলো এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি, কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। এসে গেছি আমরা আমাদের আজকের মোস্ট অওয়েটেড ডেস্টিনেশনে। ও মাই গড, আই এম ভেরি এক্সাইটেড। সেই জামদানি, যে জামদানি নিয়ে আমরা সবসময় কি বলবো, আমি তো পাগলের মতো করি। আজকে সেই জামদানির কারখানায় এসেছি এবং এখানে আমরা দেখবো একেবারে লাইভ সবাই কাজ করছে এবং সেই জামদানি বুনছে। নারায়ণগঞ্জের এই জামদানি পল্লী ইজ আ মাস্ট ভিজিট ফর অল দ্য জামদানি লাভার্স লাইক মি। প্রতিটি নিখুঁত জামদানি কিভাবে তৈরি করা হচ্ছে এখানে, সেটা দেখলে সত্যি অবাক লাগে। দাদা, তাহলে এখানে কবে থেকে কাজ হচ্ছে? আমাদের কাজটা আমাদের বংশের পূর্বপুরুষ থেকে করতেছে, এভাবেই চলতেছে। আমার দাদার পরে আমার আব্বা, আমার আব্বার পরে আমরা আসছি। বাহ, এভাবে বংশপরম্পরাভাবে চলতেছে। আর এক একটা শাড়ি বুনতে মোটামুটি কদিন সময় লাগে? এই তো কাজের উপরে আমার এনে সব এক্সক্লুসিভ শাড়ি যেটি আছে, অনেক হাই কালেকশন, এগুলো সব প্রিমিয়াম রেঞ্জের জামদানি, তাই তো? 4 মাস 5 মাস এই এক একটা শাড়ি বুনতে 4 থেকে 5 মাস সময় লাগে। বাবা, আর প্রাইস রেঞ্জ কিরকম হয় তাহলে? একের উপরে বেশিরভাগ শাড়ি, একের উপরে, মানে 1 লাখের উপরে। কিরকম ধরনের কাস্টমাররা আসে এখানে মোস্টলি? তো অনেক কাস্টমার আছে, কে সবাই তার বোঝাল আপনি। আমরা হাই রেঞ্জ থেকে একদম লো রেঞ্জ পর্যন্ত আমরা কাজ করি। আচ্ছা, আমার এখানে 15,000 থেকে শুরু হয়। 15,000 থেকে শুরু হয়। বাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল। এই প্রতিষ্ঠানটা আমার নাম ইসমাইল জামদানি, নারায়ণগঞ্জে, তাই তো? নারায়ণগঞ্জ রূপগঞ্জ। ঐতিহ্য বলতে এই এলাকাটাই মসলিনের উত্তরসূরি হিসেবে আমরা আছি। আচ্ছা, এখানে কি মসলিনের কাজ হয়, টু বি স্পেসিফিক, নাকি জামদানি? জামদানি আগে যে পূর্বপুরুষরা মসলিন করতো, হ্যাঁ, আমরা কি ওই এর উত্তরসূরি হিসেবে আছি জামদানিতে। সিল্ক সুন্দর না? পূর্ব অসাধারণ, কিভাবে কাজ হচ্ছে এখানে আমরা পুরো দেখছি। আর এই মুহূর্তে একটু শাড়ি দেখবো, যে এখানে যে ধরনের শাড়ি তৈরি হয় সেই শাড়িগুলো একটুখানি দেখবো, এবং এক একটা শাড়ি হাতে করে তৈরি করা হয়, সে সমস্ত শাড়ির একটুখানি কোয়ালিটি দেখি। এখানে প্রতিটি জামদানিরই আলাদা আলাদা দাম, তবে প্রত্যেকটি জামদানির দাম দর তো আমি করিনি, তাই বলতে পারবো না প্রতিটির কি দাম। এই শাড়িটার দাম 18,000 টাকা। এটা রেশম সুতা, আর যদি কমে দেয় এটা হলো লালন সুতা। আর আপনারা যদি দেখছেন মিরপুরে হয়তো ফাঁকা বেশি, নিচে কাজ থাকে না। আমরা যে ইউনিটটাতে এসেছিলাম, এই ইউনিটটা কিন্তু শুধুমাত্র যারা দূর থেকে দেখতে আসে কিভাবে জামদানি তৈরি করা হয় তাদের জন্য। এদের আসল ইউনিট কিন্তু আলাদা জায়গায়, যেখানে আসলে প্রচুর পরিমাণের শাড়ির ম্যানুফ্যাকচারিং হচ্ছে। মানে কি দুরকম সুতো দিয়ে করেছে, তাই তো? প্রতিটা শাড়ি এক একটা মাস্টারপিস। এই বলে ওকে দেখ, সেই বলে তাকে দেখ। রেশম সুতোর শাড়ি,
আমরা দেখি জয়া এহসানের শাড়ি যখন আমরা দেখেছিলাম অত্যন্ত ফেমাস ছিল শাড়িটা, সবাই সেটার খোঁজ করছিল। এইখান থেকে এই ধরনের শাড়ি কিন্তু যায়, 1,40,000 টাকা দাম এই শাড়িটার। আর এটার কাজটা খালি দেখুন, রেশম সুতো দিয়ে করা এই সমস্ত কাজ, দাদাই এই সমস্ত কাজ এখানে করেন। সমস্ত সেলিব্রিটিসরা যারা শাড়ি পরছে ঢাকায় জামদানি, সমস্ত শাড়ি কিন্তু এখান থেকেই যায়। পুরো একদম মনে হচ্ছে একটা রুমাল, এত লাইট ওয়েট শাড়িটা, খুব লাইট না? কি অপূর্ব সুন্দর কালারটা, তারা সব আসবে। জামদানি পল্লীতে শাড়ি দেখার পরে এবং মুগ্ধ হয়ে আমরা এগিয়ে গেলাম পানাম সিটির দিকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পানাম সিটি এক্সপ্লোর করা। এই অনেকগুলো যত বিল্ডিং আছে সবগুলো এরকম আর কি। আচ্ছা, আজকে আমাদের রবিবার, আনফরচুনেটলি সেই জন্য আমাদের এখানে ঢুকতে পারবো না আমরা, এটা বন্ধ আছে। রাজবাড়িতে এসেছিলাম। একটু রাজবাড়ির সম্বন্ধে বলো দাদা, তোমার থেকেই জেনে নি। পানাম সিটি আর কি। পানাম সিটি, এটাই পানাম সিটি। আচ্ছা, তো এটা রাজা 800 বছর আগে ধরেন শাসন করতো। আচ্ছা, তো এটার ভিতরে ওনার থাকার, বিচার করার সবকিছু এটার ভিতরে আর কি। বুঝতে পেরেছি। সব পুরানো বিল্ডিং, এগুলো সব আজ থেকে 800 বছর আগের বিল্ডিং। অনেকটাই পুরনো, প্রচুর পুরনো, কিন্তু আনফরচুনেটলি আমরা এই মুহূর্তে ভেতরে ঢুকতে পারবো না। এত দূর থেকে এসেও আমাদেরকে বলা হলো যে রবিবার এবং সোমবার বন্ধ থাকে। আনফরচুনেটলি আজকে বন্ধ পেলাম আমরা, এখানে ঘুরতে তো পারবো না, ঢুকতে পারবো না। তো ভাবলাম এখানে একটা ছোট্ট মেলা মতো লেগেছে, সেই মেলাতে গিয়ে একটুখানি আমরা আইসক্রিম খাই, একটু সময় কাটাই। আইসক্রিম না ভাইয়া, আইসক্রিম নেন। ঠান্ডা একটুখানি আইসক্রিম খাওয়ার সুযোগ পেয়েছি। আর ওখানে রিকোয়েস্ট করে আমাদেরকে একটুখানি ভেতরে এন্ট্রি করার ব্যবস্থাও করা হয়েছে। চলো। পানাম নগর বা পানাম সিটি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দী পুরনো প্রচুর বাড়ি রয়েছে। এটি বন্ধ থাকায় এবং এর ভেতরে ঢুকতে না পারায় আমি আপনাদের সাথে কোনো তথ্য শেয়ার করতে পারবো না, আর ঘুরেও দেখাতে পারবো না। ভীষণ গরম, মারাত্মক গরম। পানাম সিটিতে আমাদের ঢুকতে দেওয়া হলো না, ঢুকেছি তারপরে আমাদেরকে আর বেশি ভেতরে ঢুকতে দিল না। বাট যাই হোক, একটা জায়গায় এসছি, এখানটা বেশ সুন্দর, পেছনে রয়েছে পুরো রাজবাড়ি, আর এইখানটাতেও ধ্বংসস্তূপ কিছু কিছু রাজবাড়ির রয়েছে। সামনে রয়েছে একটা দারুণ পুকুর, এই যে পুকুরটা, আর ওখানে একটা জলস্রোত তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল। এত গরম, সাংঘাতিক গরম, কিন্তু সব জায়গায় আমরা গাছ খুঁজছি কোথায় একটুখানি ছাওয়া আছে। সেই জন্যই আমি সবাইকে বলতে চাই যে গাছ লাগানোটা কতটা প্রয়োজনীয়। টেম্পারেচারটা ইনস্ট্যান্টলি আমার মনে হয় 1-2 ডিগ্রি কমে যায় যখন আমরা গাছের ছায়ার তলায় আসি। এত দূরে এসে আমরা যেটা দেখছি এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা পুকুর আর পুকুর ঘাট। কিন্তু এত দূরে এসে আমাদের এই পুকুর ঘাট, আচ্ছা এটা ডোবা টু বি স্পেসিফিক, কিন্তু এরকম এর থেকে অনেক বেশি সুন্দর পুকুর আর তার সাথে আরও সুন্দর ঘাট আমাদের নিজেদের বাড়িতে আছে। তো আমি এতক্ষণ আমার দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম, সেটা নিজে চেষ্টা করছিলাম যে কোথায় আছি। আমি চেষ্টা করছি যে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর যে আমরা কোথায় আছি। যেটা বলছিলাম যে আমরা বাংলাদেশে এসে সুন্দর একটা ডোবা, তার সাথে একটা এরকম সুন্দর ঘাট দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটুখানি মামিকে আর মামাকে জিজ্ঞেস করবো, একটু কাছে এসো দাদা, একটু কাছে এসো না, একটু জিজ্ঞেস করবো যে এই ঘাটটা দেখার জন্য আমাদেরকে বেশি দূরে না, জাস্ট 1 মিনিটের একটা ডিস্টেন্সে যেতে হয়, সেটা হচ্ছে আমাদের মামা বাড়ি, তাই তো? আর আমরা ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি যে এক্স্যাক্টলি ঠিক সেই রকমই, এর থেকেও সুন্দর ঘাট আমাদের। আর এরকমই পুকুরের ঠিক পারে উল্টো দিকে আমাদের এরকম একটা জমি ছিল, সেখানে নানান রকম গাছ ছিল, তার ঠিক উল্টো দিকে রাস্তা। একদম সেরকমই একটা ফিল পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছি। চলো, আমরা উঠে পড়েছি গাড়িতে, এবার আমরা যাচ্ছি মামা ঘাটের উদ্দেশ্যে। এটা হচ্ছে বুড়িগঙ্গা, কি বুড়িগঙ্গা? তো বুড়িগঙ্গা নদী। না, এটা
এটা পদ্মা সেতু, এটা পদ্মা নদী, যমুনা হলো উত্তরবঙ্গে যাইতে। ইলিশ রেস্টুরেন্ট, ও মা। আসে আর এমনি নরমাল আছে। আমরা এসে গেছি পদ্মা নদীর একদম সামনে, আর পাশে রয়েছে সারি সারি সমস্ত ছোট ছোট রেস্টুরেন্ট। এসে গেছি একদম পদ্মা নদীর সামনে, মাওয়া ঘাট, সেই বহু প্রতীক্ষিত মাওয়া ঘাট, যেটার জন্য আমি প্রায় 2 দিন ধরে অপেক্ষা করছিলাম কবে আসবো করে। এই হচ্ছে সেই মাওয়া ঘাট, আর এই হচ্ছে সেই পদ্মা নদী। এখানে বহু সারি সারি রেস্টুরেন্টস রয়েছে, ছোট ছোট হোটেল রয়েছে, যেখানে বসে একেবারে ইলিশ মাছ ভাজা খাওয়া যায়। স্পিড বোটস রয়েছে, এখানে নর্মাল বোটস রয়েছে। আহা হা হা হা, এত অস্বাভাবিক রোদের তাপ, কিন্তু তবুও যা সুন্দর হাওয়া দিচ্ছে সেরকম কিন্তু গরম হচ্ছে না। কোথায় চলে যাবো? সুরুনির বক্তব্য, সুরুনিকে নাকি ছাতা নিয়ে উড়িয়ে একেবারে মাছ নদীতে নিয়ে যাওয়া হবে। সরিয়ে দিচ্ছে। বেরিয়ে যাচ্ছি আমরা মাওয়াঘাট থেকে এখন। মাওয়াঘাটে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম, আর ভীষণ যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে মানুষজন এসে বেশ সুন্দর করে স্নান টান করছে, যাকে আমি আর ওইদিকে বেশিক্ষণ থাকলাম না। মারাত্মক রোদ্দুর, কিন্তু রোদের তাপটা ভীষণই কম। যখন আমরা একদম ওই পদ্মার ধারে ছিলাম দারুণ লাগছিল, আর প্রচণ্ড চওড়া। তো দেখি এখন যদি খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হয় সেটার জন্যই এগোচ্ছি। সর্ষে ইলিশ, তারপরে রয়েছে চিকেনের ঝোল, গলদা চিংড়ি, এখানে ইলিশের ঝাল টাইপের, এটা বোধহয় শুটকি মাছ, ওটা পাঙ্গাস মাছ, আর এখানে নানান রকমের ভর্তা রয়েছে। দেখি কি কি ভর্তা খাওয়া যেতে পারে আজকে। আচ্ছা কি কি একটুখানি বলে দাও তো এগুলো। বাদাম ভর্তা, বাদাম ভর্তা, কলা ভর্তা, কলা ভর্তা, ডাল ভর্তা, ডাল শুটকি ভর্তা, শুটকি কালো জিরা ভর্তা, টাকি ভর্তা। যেটা ভালো লাগে নিবেন। ডাল ভর্তা, শুটকি, ইলিশ ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, সর্ষে ইলিশ রয়েছে, এসব খাচ্ছি। আমার সর্ষে ইলিশ এসছে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত দিয়ে, ইলিশের ভর্তা, এটা চিংড়ির শুটকি ভর্তাটা একটুখানি আমাকে দিবি, জাস্ট একটুখানি, আমি টেস্টের জন্য। ইলিশ মাছ খাবার পরে মনটা এবার বেশ ফুরফুরে লাগলো। নারায়ণগঞ্জের জামদানি পল্লী, সোনারগাঁও, পানাম সিটি, আর সব শেষে মাওয়া ঘাটের ইলিশ একেবারে ফাটাফাটি। তাহলে আজকের দিনটা দারুণ কাটলো। শেষে মাওয়া ঘাটের খাওয়া দাওয়াটা একদম ফাটাফাটি, ট্রিট বাই সুলুনি। ওটা সবচেয়ে আমার ভালো লাগলো, পেছনে সেজমাম, সুলুনি আর সেজমাম। থ্যাংক ইউ সো মাচ ছোট্ট বোন, ফর দ্য ওয়ান্ডারফুল ট্রিট। আর মাওয়া ঘাটে আসার অনেক দিনের আমার ইচ্ছা, বহু বন্ধুরা আমাকে বারবার বলছে কবে যাচ্ছিস। দারুণ মজা করলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবার যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর কমেন্ট করতে হবে। চলো সবাই টাটা বলে দাও। টাটা।